শেখ হাসিনার মাস্টার স্ট্রোক, বিএনপির কপালে ভাঁজ, শুভেন্দু ম্যাজিকে কাঁপছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি জামাত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে এক ঐতিহাসিক পট পরিবর্তন। বঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন নিয়ে এখন তোলপাড় দুই বাংলা। এই জয় কেবল কলকাতার মসনদ দখল নয়, বরং ঢাকা দিল্লি সম্পর্কেও এক নতুন সমীকরণ তৈরি করছে। আজকের এই বিশেষ আলাপে আমরা দেখব এই পালাবদল নিয়ে কি বলছেন শেখ হাসিনা, কি ভাবছে বিএনপি। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির সরকার গঠিত হওয়ায় দুই বাংলার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশা প্রকাশ করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগ প্রধান শনিবার এক বিবৃতিতে বলেছেন, বিধানসভা ভোটে জিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় আমি ব্যক্তিগতভাবে ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। শেখ হাসিনা আরও উল্লেখ করেছেন যে ভোটের এই ফল শুভেন্দু অধিকারের দৃঢ় ও জনমুখী নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের গভীর আস্থা ও শ্রদ্ধার স্পষ্ট প্রতিফলন। তার মতে দুই দেশের আন্তরিক বন্ধুত্বের ইতিহাসে পশ্চিমবঙ্গের একটি বিশেষ স্থান রয়েছে। আমাদের সম্পর্ক অভিন্ন ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে গড়ে উঠেছে। শেখ হাসিনা বিশ্বাস করেন শুভেন্দু অধিকারের নেতৃত্বে এই সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছবে। এটি স্পষ্ট যে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ পশ্চিমবঙ্গের এই পট পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছে। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। আজ পর্যন্ত বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার পশ্চিমবঙ্গের বিজেপির এই বিশাল জয়ে কোনো প্রকার অভিনন্দন জানায়নি। শুভেন্দুকে ব্যক্তিগতভাবে তো দূরের কথা, এমনকি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও অভিনন্দন জানায়নি। অথচ আপনি দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গ বিজয়ের জন্য। সেখানে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত অভিনন্দন জানানো হয়নি। অভিনন্দন জানাতে কার্পণ্য কেন? কপালে কি চিন্তার ভাঁজ বঙ্গ বিজয়ে? পশ্চিমবঙ্গের এই পালাবদলের পর জল মাপছে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার, ক্ষমতাসীন দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো। কেন্দ্র ও রাজ্য দুই জায়গাতে বিজেপির সরকার হওয়ায় ভারত বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে কোন পথে এগোবে তার জন্য আগামীর দিকে তাকিয়ে আছেন তারা। বাংলাদেশের শাসক দল বিএনপি ও তাদের পরিচালিত সরকারের নানা স্তরে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির এই ভূমিধস বিজয় নিয়ে নানা আলোচনা হলেও প্রকাশ্যে কেউ তা নিয়ে খুব একটা মন্তব্য করতে চাইছেন না। এ নিয়ে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের অবস্থান হলো বাংলাদেশ ও ভারতের সম্পর্কটি ঢাকা ও দিল্লির মধ্যের একটি অঙ্গরাজ্যের নির্বাচন নিয়ে অভিমত দেওয়া অবান্তর। এখানে বর্তমান ক্ষমতায় থাকা রাজনৈতিক দল বিএনপির একটা হামবড়িত্ব ভাব প্রকাশ পায়। যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত অভিনন্দন জানাচ্ছেন, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি অভিনন্দন জানাচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব একই সাথে তার নামের সাথে যুক্ত করতে হয় বাংলাদেশের শীর্ষ ভারত বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব। আপনাদের মনে থাকবার কথা, তিনি তার স্ত্রীর ভারতীয় শাড়ি পর্যন্ত আগুনে পুড়িয়েছেন। এর চেয়ে বড় ভারত বিরোধী উদাহরণ আর কি হতে পারে? সেই রুহুল কবির রিজভী আহমেদ সংবাদ মাধ্যমকে বলেছেন, নিকটতম প্রতিবেশী হিসেবে দুই দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যারাই ক্ষমতায় থাকুক দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে এবং তা থেকে মানুষ উপকৃত হবে। তবে জামায়াত ও এনসিপি নেতারা পশ্চিমবঙ্গ বিজেপির উত্থানে
কিছুটা চিন্তায় রয়েছেন। একই সাথে যুক্ত করতে হবে বিএনপিও চিন্তায় রয়েছে। বিজেপির উত্থানটা যদি চিন্তা করেন, আজকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বক্তব্যে বলেছেন, আজ থেকে মাত্র 10 বছর আগে পশ্চিম বাংলায় বিজেপির মাত্র 3 জন বিধায়ক ছিলেন। তার টাকা তুলতে পারছে না, ব্যাংকে গেলেন ব্যাংকের লোক কথা বলছে না, পালিয়ে বেড়াচ্ছে। কেন? এটার হাত থেকে আমাদের মানে এটা কার দায়িত্ব? সরকারের কি এটা দেখার কিছু নাই? কেন এমন ঘটলো? আপনি কি জানেন কিছু বিষয়গুলো? না, এটা তো একটা আমাদের জাতীয় যে কটা সমস্যা আছে তার ভিতরে আমি মনে করি যে ব্যাংকের উপরে আস্থাহীনতা এটা একটা অন্যতম সমস্যা। তবে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর কখনোই খুব ভালো ছিল না। তার একটা কারণ হচ্ছে যে রাজনৈতিক বিবেচনায় অনেক ব্যাংক দেওয়া হয়েছে। বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে এতগুলি ব্যাংক, 56টার মতো ব্যাংক, এই এত ব্যাংকের প্রয়োজনীয়তা ছিল না, যার ফলে ব্যাংকগুলি নিজেদের মধ্যে কম্পিটিশন করে ফান্ড জোগাড় করছে এবং সেই সব লোনও দিচ্ছে আপনি যাতে টাকা ফেরত আসে। এট দ্য সেম টাইম আপনার রাজনৈতিক চাপেও আপনার দিচ্ছে। তবে এই রুগ্ন ব্যাংকিং সিস্টেমটার উপরে একটা মরণাঘাত করে গেছেন এই আগের যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর ছিলেন আহসান মনসুর সাহেব। উনি একদিন বললেন যে কয়েকটা ব্যাংকের নাম নিয়ে যে এই ব্যাংকগুলি সহসাই দেউলিয়া হয়ে যাবে, এ ধরনের একটা কথা বললেন। আমার এক আত্মীয় আছে, উনি একটা ব্যাংকে, এই 5টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংকে চাকরি করেন। উনি সেদিনকে বলতেছিলেন যে আমরা ব্যাংকে গেছি, আমরা তো খবর দেখি নাই, দেখি বহু কাস্টমার তারা সবাই টাকা উঠাচ্ছে, কেউ টাকা জমা দিচ্ছে না। এই 1.5 দিনের মধ্যে আমাদের যে ব্যাংকে যে টাকা ছিল যা কিছু সব কিছু চলে গেল। পরে জানলাম যে এই বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর উনি বলছে যে ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। এখন এইরকম দায়িত্বহীন কথা কোনো একটা সেন্ট্রাল ব্যাংকার কি বলতে পারে কিনা? এইখানে ব্যাংক রান বলে যে কথাটা আছে তাই হয়েছে। সবাই তাদের যে প্রথম দিকে সবাই তার সঞ্চয় উঠাই নিয়ে চলে গেছে, জমা রাখছিল। যারা পারে নাই তারা তো আটকে গেছে। এবং এই ব্যাংকগুলির উপরে তো এতদিন ওই আস্থা ছিল না, এখনো নাই, যেখানে আমি টাকা জমা রাখলে এই টাকা আমি ফেরত পাবো কিনা। সরকারও কিন্তু এগিয়ে আসতেছে না। যেখানে এই শিডিউল ব্যাংক এগুলি তো দায় দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, এই যে গ্রাহকদের স্বার্থ রক্ষা করার দায় দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। এবং এইখানে তো এই ব্যাংকগুলি কিছু টাকা জমা রাখে এই হিসেবে, সিকিউরিটি হিসেবে বাংলাদেশ ব্যাংকে। এইখানে বাংলাদেশ ব্যাংকও খুব একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে না। 5টা ব্যাংককে এক করে দিছে। শূন্যের সাথে 5টা শূন্য যোগ হলে, একটা শূন্যর সাথে 4টা শূন্য যোগ হলে তো একটা শূন্যই হয়। এই ব্যাংকগুলির কোনো ক্রেডিবিলিটি নাই। আমি এখন এই কথাগুলি বলতেছি এই না যে আমি বাংলাদেশ ব্যাংকের কেউ, যে আমার কথায় খুব একটা গুরুত্ব আছে, আমরা একজন অবজার্ভার হিসেবে বলতে পারি। আর একটা বিষয় হচ্ছে, একটা ব্যাংকের কথা শুনলাম, একজন পদস্থ কর্মকর্তাই বললেন যে নাম আর নিচ্ছি না ব্যাংকের, যে তাদের 79% যে লোন দিছে নন পারফর্মিং লোন, এটা থেকে কোনো ইন্টারেস্ট আসতেছে না। এবং উনি বললেন যে এই টাকা আমরা কোনোদিন ফেরত পাবো না, এই টাকা ফেরত আসবে না। তার মানে হচ্ছে কি, যে ব্যাংকটা তো চিরকালের জন্য পঙ্গু হয়ে গেছে। যে ব্যাংকের 79% লোন নন পারফর্মিং, তার তো আপনার টার্মিনাল ডিজিজ ক্যান্সার হয়ে গেছে। এই জন্য যে শুধুমাত্র যে আমরা দায়ী করি রাজনীতিবিদদের, ব্যাংকের যারা কর্মচারী, উচ্চ লেভেলের কর্মচারী, তাদের কি কোনো দায়িত্বই নাই? আমরা তো জানি যে তারাও ঘুষ টুস খায় লোনগুলি দিছে। এই যে ব্যাপক হারে লোন দিছে, লোন দেওয়ার পেছনে এই কর্মচারীদেরও তো একটা আছে, দায় দায়িত্ব আছে। সেই সব কর্মচারীদেরকে আমি মনে করি ফায়ার করে দেওয়া উচিত। তাদেরকে এই যে বলছে না যে কত 2000 না কত স্টাফ ফায়ার করবে, বেছে বেছে যারা ওই লোন দিছে, যে লোনগুলি মানে ব্যাড লোন হয়ে গেছে, তাতে যারা জড়িত আছে সে তাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এরা বুঝতে পারে যে ব্যাড লোন মানে ঘুষ খায়া লোন দিলে, লোন স্যাংশন করলে যে লেভেলেরই থাকুক না কেন, সব লেভেলেরই তো ইনভলভমেন্ট থাকে। যে লোকটা যে প্রপার্টিটা দেখে আসে,
যেটা কোলাটারাল, সে ঘুষ খায় না? খায় তো। না, এখন তাহলে তো আমার এই কথা টাকাগুলি হচ্ছে নিয়ে গেছে কিভাবে? এই যে এই যে 5টা ব্যাংক নিয়ে আমরা আলোচনা করলাম, এদের যে লক্ষ লক্ষ শ্রমিক গ্রাহক যারা আছে, এখন তাদের সমস্যার সমাধানটার জন্য আপনার প্রস্তাব কি? আমি মনে করি কি গভর্নমেন্টের এখানে টাকা দেয়া দরকার। তা না হলে যদি ব্যাংকিং সেক্টরের উপরে মানুষের আস্থা না থাকে, তাহলে ইকোনমি সবসময় একটা রুগ্ন ইকোনমি থেকে যাবে। আসলে মানুষের যে সঞ্চয়, সেটা তো ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে ইনভেস্ট করে, এবং ফাইন্যান্সিয়াল সিস্টেম ওগুলিকে আবার শিল্প কলকারখানা উদ্যোক্তার কাছে ইনভেস্ট করে। এইভাবেই তো ব্যাংক চলে, এইভাবেই তো ইকোনমিটা চাঙ্গা হয়। এখন যদি মানুষজন ভাবে যে আমি ব্যাংকে টাকা রাখবো, সেই টাকা ফেরত পাবো না। আপনি দেখেন, আমি সেদিনকে ভিডিও দেখতেছিলাম, এক ভদ্র মহিলা, তার 2 কোটি টাকা জমা আছে একটা ব্যাংকে। সে 5,000 টাকার জন্য, তাকে 5,000 টাকার বেশি সে নিতে পারবে না। তার মানে হলো কি, তাও কি সকালে যায় বিকালে দেয়। এই এখানে গভর্নমেন্টের যদি তারা ইনভেস্টমেন্ট চায়, তারা যদি ইকোনমিকে স্ট্রং করতে চায়, তাহলে গভর্নমেন্ট টাকা ছাপাই হোক, যেভাবেই হোক, এই ব্যাংকের এই কাস্টমারদেরকে পার্সিয়ালি দিয়ে হলেও তাদেরকে অ্যাসুরেন্স দেওয়া উচিত যে আমরা তোমার সাথে আছি, আমরা টাকা দেব, সরকার টাকা দিবে। এইরকম যদি থাকে। আর একটা কথা, যে বাংলাদেশ ব্যাংকের কঠিনভাবে এইসব ব্যাংকের উপর তদারকি করা উচিত, এবং যারা এরকম নন পারফর্মিং ব্যাড লোন দিছে, যেসব স্টাফ, তাদেরকে আপনার শুদ্ধি অভিযান করে চাকরিচ্যুত করে দেওয়া উচিত। তাহলে অন্য যারা থাকবে, তারা তখন এই এই ঘুষ খাইয়া, দুর্নীতি করা বা অবহেলা করা লোন দিবে না। এটা হইতেছে কিন্তু একটা এই। কথা আপনাকে আমি বলি, এই যে আপনি বললেন যে এদের সবারই একটা দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু এই 5 ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহকদের যে সংকট, আমার তো মনে হয় যে এই সংকটের পেছনে মূলত দায়ী হলো ওই সময় বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন তিনি। তো তাকে কি কিছু বলা হবে না? তাকে তো আপনি দেখেন যে কোনো আইনে পড়ে না, কিন্তু নৈতিকতার মধ্যে পড়ে, যে ওনাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার উনি যোগ্য ছিলেন না। আপনি যদি অন্যান্য সেন্ট্রাল ব্যাংকারদের কথা চিন্তা করেন, সারা পৃথিবীর না হোক, উন্নত দেশের ব্যাংকিং সিস্টেমে যারা সেন্ট্রাল ব্যাংকার, তারা এই ধরনের মুখ ফসকায়া এই ধরনের কথা বলতে পারে না। বলার কোনো উপায় নাই, কারণ উনি যখন বলে যে ব্যাংকের দেউলিয়া হয়ে যাবে, সেইখানে টাকা কে রাখবে? যারা খবর পাইছে তারা টাকা উঠে নিয়ে গেছে, যারা ওই খবরটা পায় নাই, দেরিতে পাইছে, তারা আর উঠাতে পারে নাই। এই জন্য উনি সরাসরি ওনাকে, আমি আমি কেন, অনেকেই সরাসরি ওনাকে দায়ী করে। তবে ব্যাংকিং সেক্টরের যে সকল সমস্যা যে উনি সৃষ্টি করছে তা তো না, সৃষ্টি হয়েছে তো আরো আগে। আপনার যে এই যে লোন, হাজার হাজার কোটি টাকা যে লোন দেওয়া হয়েছে, এরা দিছে কারা? এই লোনগুলি কারা দিছে? তাদেরকে আইডেন্টিফাই করা যায় তো। এক একটা বড় লোনের পেছনে তো আপনার বহু কর্মচারীর সিগনেচার থাকে। বলে কারোর উপর থেকে শুনছে, তুমি শুনছো কেন? তুমি যেখানে মনে করেন 5 বিঘা জমি আছে, ভ্যালু আছে 1 কোটি টাকা, তুমি সেখানে 10 কোটি টাকা লিখে আনছো কেন? নিশ্চয়ই তুমি উৎকর্ষের বিনিময়, টাকার বিনিময় করছো, অন্যান্য সুযোগের বিনিময় করছো। তাদেরকে পানিশমেন্ট দেওয়া দরকার। আর যদি না করে থাকো, নেগলিজেন্স হয়েছে, কেন এইগুলি এরকম? এটা তো চেইন। আপনার যে ব্যাংকের লোন নেয়, যে গেল আর এমডি তাকে একটা লোন দিয়ে দিল, তা তো না। লোন স্যাংশন হয়, বোর্ড মেম্বার যা কারা ছিল, সে বোর্ড মেম্বারদেরকে ধরেন। আপনার যদি পানিশমেন্ট না দেওয়া হয়, তাহলে আপনি যত কিছুই বলেন, সরকার ফাইন্যান্সিয়াল সেক্টরকে আপনার শক্তিশালী করতে পারবে না। অ্যাটলিস্ট এই রুগ্ন অবস্থা থেকে, এখন তো রুগ্ন অবস্থা যে দেশে ব্যাংকের আমরা মধ্যে। একটু অন্য প্রসঙ্গে যাই। আমরা এই অর্থনৈতিক প্রসঙ্গের বাইরে আমরা একটু রাজনীতি নিয়ে কথা বলতে চাই। যে এই সময় সবচেয়ে আলোচিত যে বিষয়টা, যে বিরোধী দল এবং সংসদের বাইরে এসেও রাজপথে আন্দোলন করতে চায়, সরকারকে ফেলে দেওয়ার একবার দেখলাম, শুনলাম। কিন্তু মূল ইস্যুটা কি? মূল ইস্যুটা হলো আপনার জুলাই সনদ এবং সংবিধান সংশোধন। এবং এই জুলাই সনদ, সংবিধান সংশোধন কিভাবে করা হবে এটা নিয়ে বিএনপি বলতেছে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, আবার বিরোধী দল বলতেছে না এইভাবে পালন করতে হবে, এইভাবে পালন করতে হবে। আবার আজকে দেখলাম যে জামাতের একজন আইনজীবী আছে, শিশির মণি অ্যাডভোকেট, উনি বলতেছেন যে এই সংবিধান সংস্কারে নাকি সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে। এই জ্ঞানের
ঘাটতি সরকারি দলে আছে, ওনাদের প্রচুর আছে। এখন এই যে বিষয়গুলো পরস্পরকে, এই সমস্যার সমাধানটা আপনি কিভাবে দেখেন, অথবা এই সমস্যা কত দূর যাবে বলে আপনি মনে করেন? শিবনীরের কথাটা খুব ইন্টারেস্টিং। জ্ঞানের মনে হয় ঘাটতি ছিল, তা না হইলে যখন একটা গণভোট করলো, যার উত্তর হয় বাইনারি, হয় হা কিংবা না, কিন্তু প্রশ্ন দেওয়া হয় চারটা, চারটারই কিন্তু হা হইতে পারে, না হইতে পারে। সেই গণভোট যে অ্যালাউ করছে এই সরকার, মানে তৎকালীন বিএনপি বা রাজনীতিবিদরা, সেখানে তো জ্ঞানের ঘাটতি প্রমাণিত হয়। জ্ঞানীর ঘাটতি তো ওনারও জ্ঞানের ঘাটতি, যে সাধারণ লোকে যেটা বুঝছে। এবং আপনার প্রোগ্রামে তো আমরাই আলোচনা করছি, চারটা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের একটা করে উত্তর হয় হা অথবা না। আপনি এই চারটে প্রশ্নের একটা হা চাচ্ছেন, একটা হা কিংবা একটা না চাচ্ছেন, কেমনে হয়? এটা একটা উদ্ভট, একটা বেকুবের মতো লোকেরা এই ধরনের এই একটা করতে পারে, এই মানে গণভোট করতে পারে, এই ধরনের প্রশ্ন ব্যালট করতে পারে। একটা বেকুব, এরা একদল বেকুব বলবো। আর জ্ঞানের ঘাটতি সবারই আছে। জি, আরেকটা আর কথা যেটা আমি একটু, মানে এই বিষয়ে কি আপনি আর কিছু বলতে চাচ্ছেন নাকি আমি বলবো? বলতে চাচ্ছিলাম যে জুলাই সনদের কথা আপনি বলছেন। জুলাই জুলাই সনদ। সনদ জুলাই সনদ আমার কাছে যেটা মনে হয়, সব এদের আলোচনা এবং জুলাই সনদের যে আপনার যে ভিতরে যে 84টা দফা দেয়া আছে, 84টা দফা সব দেখে আমার কাছে মনে হয় যে আমার কাছে যেটা মনে হয় যে জুলাই সনদ হচ্ছে আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের যে 72-এর যে সংবিধান, আমাদের যে রাষ্ট্রের চরিত্র, এগুলি সব বদল করে একটা ধর্মভিত্তিক রাষ্ট্র করার, তৈরি রাষ্ট্র সৃষ্টি করার একটা অপচেষ্টা হিসেবে আমার কাছে মনে হয়। আপনি দেখেন যে এরা বলে যে এই সংবিধান, 72-এর সংবিধানে করে আপনার কি বলে ওই ফ্যাসিস্ট তৈরি হয় এই সংবিধানের মাধ্যমে। তা আমি তাদেরকে প্রশ্ন করি, আপনার এই 72-এর সংবিধানের, অরিজিনাল সংবিধানের কোন ধারাটা আছে যেটা ফ্যাসিজমকে বা এক্সট্রিমিজমকে কিংবা আপনার একনায়কত্বকে আপনার উৎসাহ দেয়, তাদের ভিত্তি করে একটা এই দেখান, অনুচ্ছেদ দেখান। আসল কথাটা হচ্ছে যে এরা বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছিল ধর্ম নিরপেক্ষ, ভাষা ভিত্তিক, আপনার সেকুলার একটা রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, সেই রাষ্ট্রটাকেই এরা তছনছ করে দিতে চায় এই জুলাই সনদের নামে। আচ্ছা, একটা কথা আপনি আমাকে বলেন, আপনি বললেন যে জুলাই সনদটা হচ্ছে আপনার বিবেচনায় যে একটা ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অপচেষ্টা, কিন্তু জুলাই সনদ তো প্রণয়নের যে মূল কারিগর, তিনি তো যুক্তরাষ্ট্রের নাগরিক ডক্টর আলী রিয়াজ। তো উনি ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবেন কেন? ওনার চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, বেশভূষা কোনটাই তো তার সঙ্গে যায় না। ইরুসামের সাথেও তো যায় না, কিন্তু এদের এই যে জুলাই সনদ বলেন, এই যে সংস্কারের যে সংস্কারের যে উদ্যোগ, যে কার্যক্রম, এগুলি তো ছিল একটা মুখোশ। এইটার মাধ্যমে ওনারা চাচ্ছিলেন যে এটা প্রলম্বিত হবে এবং জুলাই সনদ এই ধরনের একটা সৃষ্টি করে দিলে বিশাল একটা গন্ডগোলের সৃষ্টি হবে এবং ওনারা এই শাসন করবে আগামী 5 বছর হোক, 7 বছর হোক। লং টার্ম প্ল্যান ছিল। সেই লং টার্ম প্ল্যানের একটা অংশ ছিল যে কনস্টিটিউশনকে আপনার যদি রিরাইট করতে হয়, যেটা আলী রিয়াজের ভাষায় পুনর্লিখন করতে হয়, তাহলে বহু বছর যাবে। এই বহু বছর আমাদের এই বৃদ্ধ মব সম্রাট, অর্থাৎ আজীবন উনি এই বাংলাদেশে এই মব সাম্রাজ্য চালু রাখতে চেয়েছিলেন। এটা ছিল একটা অপচেষ্টা। তো যাই হোক, রাজনীতিবিদদের প্রচন্ড প্রচেষ্টা, তারপরে যারা আপনারা মিডিয়াতে কথা বলেছেন, করেছেন, এর ফলে কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন ইউনূস সাহেবের দিতে বাধ্য হয়েছে। তারপরে তো শেষ মুহূর্তেও উনি একটা চুক্তি করে থাকতে চাইছিলেন, এই যে আমেরিকার সাথে যে চুক্তিটা করছে ওনাদের ট্রেনিং শেষ হওয়ার 60 ঘন্টা আগে। এটার উদ্দেশ্য কি? এটা তো একটা চুক্তি, আমরা সবকিছু তো এগুলি জানিও না, জানতেও তো দেয় নাই।
কিন্তু এই 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 চুক্তিটা নিয়ে আপনি কি লক্ষ্য করেছেন যে সরকারি এবং বিরোধী দল দুইটা পক্ষই একদম রহস্যজনক ভাবে একদম নিশ্চুপ, তারা কেউ কিছু বলছে না। জাতীয় সংসদে 300 জন সদস্য আছে আমাদের নির্বাচিত, যারা জনগণের প্রতিনিধি হিসেবে নিজেদেরকে পরিচয় দেন, আমরাও ভাবতে ভালোবাসি। সেই 300 সদস্যের মধ্যে মাত্র একজন স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা ছাড়া এটা নিয়ে কেউ কোনো কথাই বললেন না। এটাকে আপনি কিভাবে দেখেন? কারণটা হচ্ছে যে এরা অনেকে বলে যে আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছি বা বলবো, ভালো কথা। এখন আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলো না কেন? কেন বলো না ঢাকা না ওয়াশিংটন? ঢাকা ঢাকা এখন বলো না কেন? তোমরা আমেরিকার সাথে ইউনূস সাহেব যে একটা চুক্তি করে গেছে, সেই চুক্তিটা প্রকাশ করতেও পারতেছো না, এবং চুক্তিতে বলা আছে যে প্লেন কিনতে হবে। 14টা প্লেন কিনে ফেললা তড়িঘড়ি করে, 43,000 কোটি টাকা। আপনার কি এই মুহূর্তে প্লেনের কি প্রচন্ড দরকার ছিল? আপনার কি প্লেন না থাকলেই বা কি হইতো? প্যাসেঞ্জারকে যেতে পারতো না, বিমান তো চলতেই আছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের 16.5 বছর এবং এখনকার যে সাংবাদিকতার ধরন, এক শ্রেণীর সাংবাদিকদের, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এখন সংসদে তারা পরস্পরের বিরুদ্ধে মানে বাদ প্রতিবাদ করে, একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করে, কিন্তু দেখেন সংসদের বাইরে প্রত্যেকটা পেশাজীবী সংগঠন যেখানে আছে, এখানে জামাত বিএনপি মিলে একটা সংগঠন। এখন যে আপনার ইউনিয়ন যেটা আছে, জামাত বিএনপি মিলে একটা ইউনিয়ন। এই প্রেস ক্লাব সামনে, প্রেস ক্লাবের সামনে নির্বাচন হয়, জামাত বিএনপি মিলে একটা ইউনিয়ন। মানে একটা এখানে আবার বিএনপির মধ্যে এখানে আবার দুই গ্রুপ হয়ে গেছে, একটা প্রকৃত বিএনপি আর একটা গুপ্ত বিএনপি, মানে ওটার মধ্যে জামাতের সঙ্গে মিশে একটা বিএনপি। তো আলটিমেটলি তো একই। তো আপনি যত যাই বলেন, আপনারা নিজেরা যতই বলেন যে আপনার দলীয় সাংবাদিক চান, কিন্তু যখন আপনারা দলীয় বিবেচনায় একজন সাংবাদিককে পদায়ন করেন, সাংবাদিককে পুরস্কৃত করেন, সাংবাদিককে গুরুত্ব দেন, তখন কিন্তু আলটিমেটলি আপনারা দলীয় সাংবাদিকতাকেই একভাবে প্রমোট করেন। এটা তো চলছে। এটা আওয়ামী লীগ আমলে আরো বেশি ছিল, ন্যাক্কারজনক ছিল, এখনো সেটা একই জিনিস চলছে। এই সাংবাদিক কল্যাণ ফান্ড নামে কি একটা জন্য কি আছে, ওখানে আগে আব্দুল্লাহ ছিল, এখন বাশির জামাল। বশির জামাল এখন এই দুটা বিষয়। যেমন একটা কথা আপনি মনে করেন, হয়তো আপনি বলবেন এরা তো গত 17 বছর কি হয়েছে, বঞ্চিত হয়েছে। বঞ্চিত হয়েছে কেন? দলীয় কারণে বঞ্চিত হয়েছে। তারা বিএনপি লাইনে, জামাত লাইনে ছিল বলে বঞ্চিত হয়েছে। তাহলে এখন তাদের পুরস্কৃত করতে হবে। এখন আবার বঞ্চিত হবে কি? আওয়ামী মাইন্ডেড যারা আওয়ামী লীগের ওই গ্রুপিং এ ছিল, ওই কোটায় ছিল, এখন তারা বঞ্চিত হবে। আবার 2 দিন পরে চেঞ্জ যদি হয় তখন আবার সেটাই মিউজিক্যাল চেয়ারের মতো আবার চেঞ্জ হবে। আমি তো বলি যে গত 17 বছরে এই এখন যারা খুব দাপটের সঙ্গে আছে, তারা এদেরকে দেখতাম প্রেস ক্লাবে, দেখতাম অমুক জায়গায় দেখতাম, এই বিড়ালের মতো মিউ 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 করতো, আর ছিল সিংহের মতো গর্জন করতো। এখন ওই ইকবাল সুবহান চৌধুরী, মঞ্জুর হাসান বুলবুল, ওই যারা নাকি বড় বড় যারা লিডার ছিলেন সিংহ, সেই সিংহ এখন বিড়াল হইয়া অথবা ইঁদুর হইয়া গর্তে লুকিয়ে পড়ছে। এখন ওই আগের যারা বিড়াল ছিল তারা এখন সিংহ হয়ে গেছে। এই মিউজিক্যাল চেয়ার চড়ছে এখন। তো আগামীতেও একই জিনিস ঘটবে। এর মধ্যে আবার ওই বিড়াল যারা, তারা আবার গুরুজনের সঙ্গে যোগাযোগ করতেছে, ম্যানেজ করার চেষ্টা করতেছে। যে ম্যানেজ করতে পারতেছে সে ক্ষমতায় থাকতেছে, যে পারতেছে না সে আউট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মিডিয়াতে দেখবেন শীর্ষ পদগুলিতে, প্রত্যেকটা বলবো না, 80% মিডিয়া শীর্ষ পদগুলিতে রাতারাতি চেঞ্জ হয়ে গেছে। কে আসছে? জামাত লাইনের লোক আসছে, অথবা বিএনপি লাইনের লোক আসছে, তাই না? এরাই তো আছে। কিন্তু এখন আবার বিএনপি ক্ষমতায় আসছে, এখন কিন্তু জামাত গুলো তারা বাদ দিচ্ছে না, জামাত রয়ে গেছে। জামাত যারা আছে, কেউ হয়তো গুপ্ত আকার আছে, কেউ প্রকাশ্য আকার আছে, মুখে বলে আমি বিএনপি, আসলে তারা জামাত। এটা আমরাও জানি, সবাই জানি। কে কার পারপাস সাফ করে বুঝতেছি তো আমরা। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলি এই সাংবাদিকদের নিয়ে তাদের এখানে বিএনপি লাইনের সাংবাদিক নিয়ে বসাচ্ছে, বসাই নিয়ে তারা এক ধরনের সিকিউরিটি খুঁজতেছে এবং সিকিউরিটি পাচ্ছে। কাজেই তারা যখন বলে, এগুলো আসলে ডিপেন্ড করে সরকার। সরকার যদি তার দলীয় সাংবাদিকদেরকে এরকম ভাবে পুরস্কৃত না করতো, তাহলে এটা আর থাকতো না। সরকার যদি বলতো সাংবাদিক নয়, শুধু মানে সাংবাদিকদের সমন্বয় তো গণমাধ্যম, আবার
মানে গণমাধ্যমের তো একটি স্বতন্ত্র চরিত্র থাকার কথা, বৈশিষ্ট্য থাকার কথা, দলীয় আনুগত্য অনেক সাংবাদিক থাকতেই পারে। মানে আমরা আগে যেমন দেখেছি যে এই, মানে সবই তল্পি বাহক নিউজ। এখন যেমন পত্রিকার শিরোনাম হচ্ছে ফার্মগেট থেকে গাড়ি চালিয়ে এলেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে অ্যাম্বুলেন্সকে জায়গায় করে দিলেন, প্রধানমন্ত্রী বিয়ের অনুষ্ঠানে গিয়ে নবদম্পতিকে স্বাগত জানিয়ে নিজের অনুষ্ঠান ছোট করলেন, প্রধানমন্ত্রী তার বহরের গাড়ির সংখ্যা কমিয়েছে। এই যে নিউজের কি অভাব, আসলে এইগুলো শিরোনাম করতে হচ্ছে এখন বিভিন্ন গণমাধ্যমে। এবং আমরা দেখেছি সেই আহ মানে 24-5 আগস্টের আগ পর্যন্ত নানান ধরনের বিরক্তিকর নিউজ, যেমন মানে শেখ হাসিনাকে নিয়ে কিংবা বঙ্গবন্ধুকে নিয়ে, এখন আবার সেই জাইমা রহমানকে নিয়ে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে নানান ধরনের তল্পি বাহক মার্কা রিপোর্টিং, এবং পত্রিকা খুললেই সবসময় কোনো না কোনো জায়গায় দেখা যাচ্ছে এগুলা। মানে পরিবর্তনটা আসলে কি হয়েছে? না, তাহলে আমরা আমাদের সবসময় ঠিকানা খারাপ বলতাম আমরা। এটা ঘটছে, এই যে ঘটছে, এটা কেন ঘটছে এটা আগে বোঝার চেষ্টা করেন। এরা হলো কিনা, এরা তো একভাবে অভ্যস্ত হয়ে গেছে। প্রত্যেকটা মিডিয়া, আমাদের দেশের 95% মিডিয়া হলো কোনো না কোনো ব্যবসা প্রতিষ্ঠানের একটা অঙ্গ প্রতিষ্ঠান। আপনি যতগুলি দেখবেন সবারই এই সমস্ত মিডিয়া মালিকগুলির আলাদা ব্যবসা, এবং সেই ব্যবসাগুলিকে টিকিয়ে রাখার স্বার্থে তারা মিডিয়াটাকে ব্যবহার করে, একদম ক্লিয়ার। এবং তারা যে সরকারের অনুগত, ধরেন একজন ব্যবসায়ী আছেন, উনি যে সরকারকে কত ভালোবাসেন সেটা প্রমাণের জন্য ওনার মিডিয়াকে উনি ব্যবহার করেন। এবং তারপরে যখন সরকার পরিবর্তন হয়, তখন আবার নতুন সরকারের সঙ্গে যোগাযোগটা করার জন্য, রক্ষা করার জন্য আবার উনি ওই মিডিয়াটাকে ব্যবহার করেন। আমাদের মিডিয়াগুলো এভাবেই চলছে। এবং এটাই কারণ যে আপনি যত কিছুই বলেন, এখানে মালিক তার স্বার্থে মিডিয়াটাকে ব্যবহার করবে, এটাই নিয়ম আমাদের। তো এখন এখানে তারা কি করতেছে দেখেন, আগে সরকারের সঙ্গে এই যে আপনি জাইমা রহমানের কথা বলেন, জাইমা রহমানের বই পড়া কে লিখছেন বলেন আপনি? চ্যানেল আয়ের মালিক ঠাকুর সাহেব লেখছেন জাইমা রহমানের বই পড়া। আবার ওখানে শাহিদ সিরাজ সাহেব আছে, শাহিদ সিরাজ এবং সাগর সাহেব, ওনারা কি শেখ হাসিনার খুব প্রিয় পাত্র ছিলেন না? ওনার সঙ্গে কাজ, ওনার বলবেন আমি সাংবাদিক হিসেবে ছিলাম, হ্যাঁ ছিলাম সাংবাদিক হিসেবে, সাংবাদিকের মতো আচরণ করেন। আপনি যে লিখেছেন জাইমা রহমানের বই পড়া, ওই লেখাটা আমি পড়লাম, এত নিম্ন মানের, নিম্ন রুচির লেখা আমি অনেকদিন পরে পড়লাম। মানে অন্য কেউ লেখলে আমি এক লাইন করে বাদ দিয়ে দিতাম, কিন্তু ওনারটা পড়ছি কারণ উনি এত বড় একজন মানে আপনার মিডিয়া ব্যক্তিত্ব। এই দেখতেছিলাম যে আসলে একটা মানুষ কতটা ছাগলামি করতে পারে, কতটা ছাগলামি করতে পারে, এটা দেখার জন্য আমি পুরো লেখাটা পড়ছি। আপনার কি মনে হয় যদি জাইমা রহমান, জাইমা রহমানের মা, জাইমা রহমানের বাবা, জাইমা রহমানের ফ্যামিলি, এদের মধ্যে যদি মিনিমাম সেন্স থাকে, তাহলে এই লোকটাকে কি মিডিয়া ব্যক্তিত্ব ভাববেন নাকি মিডিয়া ক্লাউন ভাববেন? বলেন আপনি। তো এখন আগের আগের গভর্নমেন্ট হয়তো ক্লাউনের মধ্যে এই ক্লাউনকে তার পাশে রাখতো, লাগে তো। মনে করেন ওই আপনার দেখেন না আগে আকবরের রাজসভায় সবসময় কিছু ক্লাউন ক্লাউন থাকতো, যখন তারা খুব কঠিন সমস্যায় পড়তেন তখন তারা হাস্যরসের মাধ্যমে অথবা নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে সবার মধ্যে মানে পুরা সবার মধ্যে এক ধরনের মানসিক শান্তি তৈরির চেষ্টা করতেন ছাগলামির মাধ্যমে। কারণ উনি ক্লাউনের মতো আচরণ করতেছেন, প্রত্যেকটা মিডিয়া মালিক তাই করতেছেন, প্রত্যেকটা বড় বড় মিডিয়া মালিক তাই করতেছেন। কিন্তু নানা ভাবে তার পত্রিকার মাধ্যমে সার্ভিস দিচ্ছেন, দিয়ে বোঝানোর চেষ্টা করতেছেন যে আমরা কিন্তু আপনার সঙ্গে আছি, আপনি আমাদের দিকে তাকাই, আপনি আমাদের ব্যবসার জন্য কোনো হেল্প করেন না। তাহলে সাংবাদিকের কাজটা কি? কিছুই না। সাংবাদিকের কাজ হলো মালিকের লাঠিয়ালগিরি করা। মালিকের জমিদারের কিছু লাঠিয়াল ছিল না আগে, আগে কিন্তু জমিদারের লাঠিয়ালটা কি কাজ করতো, যে যখন নাকি বিরোধী পক্ষকে মাঝে মাঝে ওই লাঠিয়াল বাহিনী পাঠিয়ে পিটাইতো, আবার অন্যরা যাতে আমাকে পিটাইতে না পারে সেই জন্য আমার লাঠিয়াল বাহিনী আমার সামনে বর্ম হিসেবে খাড়াই দিত। এখনো তাই করে। কাজে এখানে আপনি কি আশা করবেন বলেন? কিছু আশা করতে পারবেন না। আমাদের সাংবাদিকতাটা এদের পিছনে মূলত সরকার দেয়। সরকার যদি ওই সমস্ত স্তুতিতে না ভুলতো, যেমন ধরেন
জাইমা রহমানের বই পড়া প্রবন্ধ পড়া, ওই লেখাটা পড়া, তারেক রহমান যদি সাগর সাহেবকে ফোন দিয়ে বলেন, সাগর ভাই আপনি যা করছেন অসাধারণ, আপনি আমাকে এত সুন্দর করে খেয়াল করছেন, আমার মেয়েকে আপনি এত ভালোবাসেন, আপনি মুগ্ধ হয়েছি, যদি এটা হয় তাহলে মনে করবেন আগামীকাল থেকে সবাই লেখা শুরু করে দিবে জাইমা আহমদের চুলার বলছি জন্য কেমন, জাইমা অলরেডি আহমদের শুরু হয়ে গেছে। আরম্ভ হয়ে যাবে। আর যদি সরকার এটাকে এন্টারটেইন না করে, সরকার প্রধান যদি বলে না এটা আপনি করা ঠিক, অথবা এটা যদি বিরক্তি প্রকাশ করে, তাহলে কিন্তু এই প্রবণতা কমে যাবে। এখন এটা চলছে কেন, সবাই মনে করতেছে এই সরকারও বোধহয় এই হাসিনা সরকারের মতো করে চলবে, কারণ হাসিনা সরকারের 17 বছরের যে শিক্ষা, সেই শিক্ষা তারা এখনো, তারা শিখছে একটা জিনিসই, তেল মারা। এখন তারা এখনো তেল মারতেছে। এখন ডিপেন্ড করবে, মাত্র তো 2 মাস 3 মাস, ডিপেন্ড করবে এই সরকার তেল কতটুকু নেয় কি নেয় না তার উপর। যদি সরকার তেল নেওয়া শুরু করে, তাহলে মনে করবেন আগে যা হইতো আগামী তো তাই হবে। যদি সরকার তাহলে তেল সেই জায়গা না থেকে নেয়, প্রশ্ন, মানে এটা তো অনেকখানি এখনো অদৃশ্য, মানে আমরা যারা ভিতরে আছে তারা তো বুঝতে পারছি, বা গণমাধ্যমের বা পত্রিকার যেগুলো ট্রিটমেন্ট সেগুলো দেখে আমরা বুঝতে পারছি। যেমন শেখ হাসিনার সরকারের সময় যে নিয়মিত সাংবাদিক সম্মেলনগুলো হতো, মানে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, সেখানে আমরা ওয়াইলিং গুলো খুব ভালোভাবে দেখেছি, কিভাবে হাত পাতলানো হচ্ছে, কিভাবে নতজানু হয়ে কথা বলছেন। তো শেখ হাসিনা তো এগুলো পছন্দ করতেন। তিনি যদিও থামিয়ে দিতেন যে প্রশ্ন করুন, আপনি বেশি বলছেন, এত প্রশংসা করেন না, কিন্তু উনি এনজয় করতেন, এটুকু আমরা বুঝতাম। এখন তো আর সেই সংবাদ সম্মেলন গুলো নেই, মানুষের চোখে হয়তো ওরকম ভাবে ধরা পড়ছে না। তারপরেও যেহেতু আপনি ভেতরে মানুষ, সংবাদ জগতের মানুষ, আপনার কি মনে হয় যে এখনো সেই মানে প্রধানমন্ত্রীর চারপাশে একইভাবে ক্লাউনরা রয়েছে? এটা এখনো আমি সেরকম খুব নমুনা যে খুব একটা দেখতে পেয়েছি তা নয়, খুব একটা দেখতে পেয়েছি এরকম আমার কাছে মনে হয় না। মানে আমি এরকম তার চারপাশে এখনো তো আমি ওনার সেরকম কোনো ছবি দেখিনি যে উনি বসছেন, উনি বক্তব্য দিচ্ছেন, উনি প্রেস কনফারেন্স করতেছেন এবং সবাই তাকে স্তুতি করতেছে, তেল দিচ্ছে, এরকম এই জন্য বলছি ছবি জোরে আমার দেখা যাচ্ছে না, দৃশ্যমান নয়, কিন্তু আসলে কি ক্লাউন বেষ্টিত হয়ে পড়েছেন না, কিনা? এটা তা না, এটা আমি ওটা মনে করি না। যেমন উনি অনেক সাংবাদিকদের ডাকছেন, ডেকে তার সঙ্গে কথা বলতেছেন, আমি এটাকে পজিটিভ মনে করি। আমি পজিটিভ মনে করি এই কারণে যে উনি হয়তো ওই সাংবাদিকের কাছ থেকে একটা চেহারা পেতে যাচ্ছেন, যে বাইরে আসলে কি হচ্ছে। সবসময় তো হয় কি এই পদগুলিতে যারা থাকেন, ওদের চারপাশে কিছু লোকজন থাকে কিন্তু সবসময় তারা সারাক্ষণ বোঝানোর চেষ্টা করেন যে না ভালো আছেন, আপনার মানুষ প্রশংসা করে, হ্যান করে ত্যান করে। তো এর বাইরে উনি কিছু ইন্ডিপেন্ডেন্ট অবজারভারের মতো কিছু কিছু সাংবাদিককে মনে করছেন এবং তাদেরকে ডেকে কথা বলছেন। এবং এখানে একটা জিনিস আমি বলি, এই যারা যাচ্ছেন তার কাছে বিভিন্ন যেমন আমি আর বলি, আপনার বলতে তো আমার নাই, এটা অনেকে জানেও বটে, আমিও যে গিয়েছিলাম আপনি, ওনার কাছে। আমাকে উনি গিয়েছিলাম, আমাকে উনি ইনভাইট করছিলেন একটা লাঞ্চের জন্য, আমি গিয়েছিলাম। এবং সেখানে আমার কাছ থেকে উনি কি শুনবেন, আমি এখন যা বলছি যা ভাবছি একটু তাই বলবো। আমার যদি কোনো ধান্দা থাকে, আমি সেই ধান্দাটা পূরণের চেষ্টা করবো। আমার যদি কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা থাকে, ওনার কাছে গেছি, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির কাছে গেছি, আমি সেটা পূরণের চেষ্টা করবো। এটা আমি যেভাবে করবো, উনি যদি সেন্সিবল হন, উনিও কিন্তু এই ঘটনার মাধ্যমে উনি আমাকে মাপতে পারবেন যে অবশ্যই। আমার কাছে যারা আসছে তারা আমার কাছে কি কি বক্তব্য নিয়ে আসছে। উনি তো সবাইকে দেখতেছেন, আমরা কিন্তু 5 জন প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি না, বাট উনি কিন্তু 5 জন সাংবাদিককে ডাকতেছেন। তো উনি কিন্তু একজনের সঙ্গে একজনের পার্থক্যটা ওখানে বসেই বুঝতেছেন এবং পাশাপাশি বুঝতেছেন যে কে আমার প্রশংসা করতেছে কোন ধান্দার কারণে, অথবা কে আমার প্রশংসা কম করতেছে কোন ধান্দার কারণে, অথবা কে আমার সমালোচনা করতেছে, অথবা যে তিনি দেখাই দিচ্ছে কোন ধান্দার কারণে। এটা কিন্তু উনি বুঝবেন। এই 5 জনের মধ্যে যদি একজন লোকও থাকে, যে লোকটা ওনার সমস্যাগুলো এবং ওনার সম্পর্কে বাইরে উচ্চারিত নেগেটিভ কথাগুলো ওনার সামনে তুলে ধরেন, যদি একজনও থাকে, আমি মনে করি সেটাও নাও। কিন্তু যদি একসঙ্গে যখন সবাই নিয়ে বসে, তখন কিন্তু একজন থাকলেও একজন কথা বলার সাহস পায় না। কাজেই ওনার এই প্রক্রিয়াটা আমার কাছে কিন্তু পছন্দ হয়েছে। এখন আপনি বলবেন হ্যাঁ তোমার রাখছে, তোমার তো পছন্দ হবোই, না না, সেটা না, সেটা না, সেটা অনেকে বলতে পারে, যারা ওইটা আশা করে বলতে পারে বলতে যে পারেন, আপনি না হুম, বললে হয়তো অন্য আপনার কোন এরকম দর্শক বলতে পারে, বাট বিষয়টা হুম, হুম। সেরকম না, সেরকম না। আমি পার্সোনালি ওনাকে বলবো, মানে কি বলেছি সেটা বাদ দেন, আমি এখন আমি অফিসিয়ালি বলতে চাচ্ছি আনুষ্ঠানিক ভাবে যে ওনার এই প্রক্রিয়াটা ভালো, আমি চাই এই প্রক্রিয়াটা চলমান থাকুক। এবং পাশাপাশি ওনাকে আমি একটা কথা বলবো যে আপনার কাছে যাওয়ার পর
যদি কেউ কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষার কথা বলেন যে আমাকে একটা এটা পাওয়া দেন, আমি এটা করতে চাই, আমার ওটা করে দেন, সেই লোককে আর দায়িত্ব না। সে লোক কিন্তু আপনাকে এর মধ্যে কি ওই লোকটা আপনার আশেপাশে আছে, ওই স্তুতি করার লোক আপনার আশেপাশে আছে, কিন্তু বাইরের লোক দায়িত্ব স্তুতি শোনার দরকার নাই। সে আপনাকে প্রবলেম গুলো ধরাই দিতে পারবে, দেখাই দিতে পারবে, এবং তারা কি ভাবছে সেই ভাবনাটা যখন আপনাকে ইনফর্ম করতে পারবে, সেটা হবে আপনার উপকার। কিন্তু এর মধ্যে কি অন্য কোনো উদ্দেশ্য আছে সাংবাদিক মাসুদ কামাল? যেমন আরো দু একজনকে ডাকা হয়েছে, তাদের কাউকে কাউকে বলা হয়েছে যে, আপনি জানেন আমিও জানি, আমি নাম মেনশন করছি না, আহ চিঠি দেওয়া হয়েছে তাকে, সিনিয়র মোস্ট জার্নালিস্ট, চিঠি দেওয়া হয়েছে, অভিনন্দন জানিয়েছে। প্রধানমন্ত্রীর কথা বলছি। তো প্রধানমন্ত্রী চিঠি যখন হস্তান্তর করা হলো তার প্রেস সেক্রেটারির মাধ্যমে, তো প্রেস সেক্রেটারি আবার তাকে বলছেন যে এটা একটু পাবলিক করেন ভাই, আপনি এটা ফেসবুকে দিয়ে দিন। এই যে কথাটা বললেন, এই কথাটার উদ্দেশ্য আসলে কি? মানে আমরা দুই ভাবে নিতে পারি। একটা হচ্ছে আপনি যদি বললেন সাংবাদিকদের, যারা প্রকৃত সাংবাদিক তাদেরকে আজকের প্রধানমন্ত্রী মূল্যায়ন করার চেষ্টা করছেন, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করছেন। আবার আরেকটা হতে পারে কেউ কেউ বলেন যে না, এগুলো করে তিনি দেখাচ্ছেন যে আসলে আমি কতটা সাংবাদিক বান্ধব। এই যে যে পাবলিক করতে বললেন প্রধানমন্ত্রী চিঠিটা, যে যে চিঠিটি আরেকজন সাংবাদিক দেওয়া হয়েছে, পাবলিক করতে বলার কারণটি কি? এটা পুরা প্রেস উইং এর ব্যাপার। ওরা প্রেস উইং কি মনে করে এটা করতে বলছেন, এটা আমি বলতে পারবো না। এটা ওনাদের ব্যাপার, ওনারা বুঝেছেন। কিন্তু আমার কাছে এই পাবলিক করতে বলাটা প্রেস উইং এর কাছ থেকে, এটা আমার কাছে খুব একটা মানে বুদ্ধিমত্তা সম্পন্ন আবেদন মনে হয় নাই। কারণ আমি পাবলিক করবো কি করবো না সেটা আমার ব্যাপার, আমি পাবলিক করতে চাই কি না চাই সেটা আমার ব্যাপার। কিন্তু যখন প্রেসিডেন্ট থেকে নিজের থেকে বলা হয় আপনি পাবলিক করে, তখন বোঝা যায় যে এর মাধ্যমে এক ধরনের মানে ইনডাইরেক্ট আপনার এক ধরনের প্রচার হয়তো ওনারা চাচ্ছেন। আমি ওনাকে তেল মারতে চাই নাই ভাই, এটা আমি যে কথাটা বলছি এটা উনিও শুনতেছেন। না, সেটা আপনাকে যারা আমরা চিনি তারা তো ভালো সবাই হয়তো জানেন যে আপনি আমি হয়তো কতটুকু ওনার দু মারতে একটা পারেন। ভালো কাজের প্রশংসা করছি, এবং যে কাজগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আছে সেগুলো ওনাকে আমি শুনাইছি। এবং আমার কথা আমার মনে হয়েছে, ওনাকে যেন বলছি যে আপনি এটা করছেন, তখন বলছে এরকম হচ্ছে নাকি, আমি বলছি হ্যাঁ হচ্ছে। আমার তো মনে হচ্ছে ওই জিনিসটা উনি জানলেন, উনি যদি জানলেন হয়তো উনি জানতেন না। তো এরকম হতেই পারে। তো আমি মনে করি এই ট্যাকটিকটা ভালো, আমার কাছে এটা পছন্দ হয়েছে না এই ট্যাকটিক। আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যাই, ছোট করে আলোচনা করে মানে এই বিষয়টি আপনার কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চেয়ে শেষ করব। সেটা হচ্ছে যে এ পর্যন্ত সরকার ঘোষিত বা স্বাস্থ্য অধিদপ্তর ঘোষিত 4 শতাধিক শিশু মৃত্যু হয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই মৃত্যুর সংখ্যাটি আরো বেশি, 3 গুণ 4 গুণও হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে যে কেন এই সংকটে আমরা পড়লাম, কেন মহামারীর পর্যায়ে পৌঁছাচ্ছে? কিন্তু এর জন্য যারা অভিযুক্ত, যারা দায়ী, খোদ ইউনিসেফ থেকে দায়ী করা হচ্ছে ডক্টর ইউনূস সরকারকে, ডক্টর ইউনূস এবং তার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাকে। কেন তাদের বিরুদ্ধে সরকার এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সাংবাদিকদের পক্ষ থেকে নানান ধরনের দাবি উত্থাপিত হচ্ছে একেবারে নিরপেক্ষতা জায়গা থেকে এই অমানবিক কাজের, সেখানে সরকারের পক্ষ থেকে কোন ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। শুধুমাত্র সংবাদ সম্মেলন দেখলাম গত পরশুদিন, স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য সচিব হয়তো বলেছেন তদন্ত করা হবে, কিন্তু তিনি আবার জুড়ে দিয়েছেন এটি আসলে আওয়ামী লীগ সরকারের সময় সঠিকভাবে মানে করোনাকালীন যেই নিয়ন্ত্রণ গুলো ছিল সেই কারণে টিকা দান কর্মসূচিগুলো ঠিক মতো পরিচালিত হয়নি বিধায় এই অবস্থা। মানে এক অর্থে সরকারের পক্ষ থেকে অনেকখানি হাইড করা হচ্ছে যারা আসলে এর জন্য দায়ী ছিল, ডক্টর ইউনূস প্রশাসন। আপনি কি বলবেন এখানে? হলো হামের চিকিৎসাটা আপনারা একটু সিরিয়াসলি করেন। কার কারণে হয়েছে না হয়েছে সেটা তো বিচারে আনবেনি, কিন্তু যাদের হামটা হয়ে গেছে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। এখানে হয় কি, হামটা গ্রামের মানুষ তো অতটা বোঝে না, তারা হয়তো একটু দেরিতে দেরি করে ফেলা। কাজে হামের জন্য আসলে কি করতে হবে এটা নিয়ে ব্যাপক প্রচারণা চালানো উচিত সরকার। কিন্তু সরকার কিন্তু কিছুই করতেছে না। তারা তদন্ত কমিটিও করতেছে না, তদন্তের ব্যবস্থাও করতেছে না, ওই লোকগুলি তদন্তের আওতাও আনতেছে না। এবং এই হামির চিকিৎসাটা ব্যাপারে কিন্তু এত জোরদার করার চেষ্টা করছে। তারা এখন টিকা দিচ্ছে, কিন্তু এই টিকার ফল তো পাবে আর অনেক পরে। কিন্তু
যে শিশুদের হাম হচ্ছে তাদেরকে কত দ্রুত এবং একটা সর্বোচ্চ চিকিৎসা দেওয়া যায় সেই ব্যবস্থাটা কিন্তু সরকারকে নিতে হবে। সরকার সেটা নিচ্ছে বলে আমার কাছে ভাই মনে হচ্ছে না। তাহলে বড় এবং গত কথা প্রশ্নটা, যে প্রশ্নটা খুব কমন হয়ে পড়েছে, সেই একই প্রশ্ন আপনাকে করছি। আপনি নিজেও বলেন, পৌঁছেছে শেখ হাসিনার আক্রোশ এমন পর্যায়ে পৌঁছেছে যে তখনকার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আগ্রহে, উৎসাহে এবং তার আক্রোশের কারণেই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু মানে যারা জানেন কি ধরনের এবং কতটা প্রভাব শেষ পর্যন্ত একটা সিভিলিয়ান সরকার, সেটা শেখ হাসিনার সরকার হলেও একটা বেসামরিক সরকার বাংলাদেশের সামরিক বাহিনীর ওপর রাখতে পারে এবং বাংলাদেশের সামরিক বাহিনী কতটা প্রভাব বিস্তার করে বাংলাদেশের বেসামরিক সরকারগুলোর উপর, সেসব হিসেব নিকাশ যাদের কাছে পরিষ্কার, তারা জানতেন যে সেনাবাহিনীর ভেতরে একটা পক্ষ ভীষণভাবে আগ্রহী না হলে এবং সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের জন্য বরাদ্দকৃত ওই বাড়ি থেকে খালেদা জিয়া, তারেক রহমানকে সপরিবারে উচ্ছেদে তারা উদ্গ্রীব হয়ে না উঠলে ওই বাড়িটি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করা শেখ হাসিনা কিংবা কোনো বেসামরিক সরকারের পক্ষে, সিভিলিয়ান সরকারের পক্ষে সম্ভব হতো না। 2010 সালের 13ই নভেম্বর যখন খালেদা জিয়াকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, তখন বাংলাদেশের সংসদের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া অভিযোগ করেছিলেন যে বল প্রয়োগের মাধ্যমে একরকম এক কাপড়ে সেনানিবাসের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। সন্ধ্যায় গুলশানে তার অফিসে বসে তিনি কান্না বিজড়িত কণ্ঠে বলেছিলেন যে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে তাকে প্রেসিডেন্ট জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করা হয়েছে। বিবিসি বাংলার তখনকার প্রতিবেদনে দেখা যাচ্ছে যে খালেদা জিয়া জানিয়েছিলেন তার দীর্ঘদিনের সংসারের সব মালামাল ফেলে রেখে এক কাপড়ে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয় এবং সে সময় আবার আইএসপিআর, সেনাবাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর, তারা সংবাদ মাধ্যমকে যে বিবৃতি দিয়েছিল সেখানে তারা কিন্তু আবার বলে যে খালেদা জিয়া স্বেচ্ছায় তার বাড়ি থেকে ছেড়ে বের হয়ে গেছেন এবং কয়েকদিনের প্রস্তুতি নিয়ে আদালতের যে হুকুম সেই নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শন করে খালেদা জিয়া বাড়ি ছেড়েছেন। এগুলোতে পরিষ্কার বোঝা যায় যে সেনাবাহিনীর ভেতরে একেবারে সেনাবাহিনীর শীর্ষ পর্যায় থেকে, মানে সেনা প্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের সরাসরি সমর্থন ছাড়া, উদ্যোগ ছাড়া এ ধরনের ঘটনা ঘটানো অসম্ভব। কাজেই কারা কারা জড়িত ছিলেন সে সময়ে খালেদা জিয়াকে ওখান থেকে উচ্ছেদে, সে বিষয়টি নিয়ে আবারও 2024-এর 5ই আগস্টের পর যখন সেনাবাহিনীর ভেতরকার নানা ঘটনা, মানে তাদের সেনা সদর দফতরের ভেতর আটকে রাখা, গুম করা, আয়না ঘর থেকে শুরু করে নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা এবং একে অপরকে অভিযুক্ত করা, কে দায়ী সেসব চিহ্নিত করা শুরু হয়, তখন থেকে খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের ঘটনায় কারা জড়িত সেসব বিষয়েও আলোচনা শুরু হয়। এরপর তারেক রহমান, খালেদা জিয়া পুত্র, যখন 17 বছর নির্বাসন শেষে দেশে ফিরে ক্ষমতা গ্রহণ করেছেন এবং ক্ষমতা গ্রহণ করবার পরপরই কয়েক সপ্তাহের মধ্যেই তিনি 2007 সালের 1/11 সরকারের সময় তাকে যারা গ্রেফতার করে নিয়ে নির্যাতন করেছিল হেফাজতে রেখে, তাদেরকে গ্রেফতার করা শুরু করেছেন। যেমন জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছেন, তেমনি ডিজিএফআই এর মহাপরিচালক পদে কর্মরত থাকা মামুন খালেদ কিংবা আফজাল নাসেরকে যখন তিনি গ্রেফতার করেন, তখন এই অভিযোগ, এই আলাপ ওঠে যে এই ব্যক্তিরা খালেদা জিয়াকেও তার বাড়ি থেকে উচ্ছেদের সঙ্গে জড়িত ছিলেন। তো আফজাল নাসের গ্রেফতার হওয়ার পরপরই আলাপ ওঠে যে সে সময়কার সেনাপ্রধান মুবিন তিনি এখন কোথায় আছেন, এবং তখন সংবাদ মাধ্যম খবর দেয় যে সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুমিন এরই মধ্যে 2024-এর 5ই আগস্টের পরেই ইউনাইটেড গ্রুপের চাকরি নিয়ে সিঙ্গাপুরে চলে গেছেন, কাজেই তিনি নিরাপদ দূরত্বে আছেন। কিন্তু যেই রহস্যময় চরিত্র খুবই সক্রিয় হয়ে ওঠেন, মানে পুরো আওয়ামী লীগ আমল 1/11 সরকারের সময়ে যিনি কিনা খুবই গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় পদে সব সেনাবাহিনীর ভেতরে কাজ করেছেন, ইকবাল করিম ভুইয়া, যিনি কিনা শেষ পর্যন্ত শেখ হাসিনার আমলে সেনা প্রধান হন, সেই ইকবাল করিম ভুইয়া আইকেবি
তিনি একরকমের যে সক্রিয় হয়ে ওঠেন 2024-এর 5ই আগস্টের পর থেকে, এবং সেনাবাহিনীর ভেতরে গুম খুন থেকে শুরু করে সকল অপরাধ ঘটছে এসব বলে তিনি ফেসবুকে স্ট্যাটাসের পর স্ট্যাটাস দেন, এমনকি খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের ঘটনা নিয়েও কথা বলেন, কিন্তু বারবারই তিনি নিজে একেবারে নিরপরাধ এবং সকল অপরাধ দোষ থেকে অভিযোগ থেকে অনেক অনেক দূরে অবস্থান করছিলেন এমন একটা বয়ান হাজির করতে চান। শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ এই ইকবাল করিম ভূঁইয়া শেখ হাসিনার আমলে এমনকি একটা পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত পেয়েছেন, অথচ এমন ঘনিষ্ঠ শেখ হাসিনার যেই সেনাপ্রধান, সেই সেনাপ্রধান 2024-এর 5ই আগস্টের পর থেকে শুধু যে ব্যাপক শেখ হাসিনা বিরোধী হয়ে উঠলেন তাই নয়, তিনি একরকমের সেনাবাহিনীরও এমন বিরুদ্ধে গিয়ে দাঁড়ালেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর যে বিচার চলছে গুমের অভিযোগে, সেখানে গিয়ে তিনি রীতিমতো বলছেন তিনি সেনাপ্রধান থাকতেও শুনেছেন সেনাবাহিনীর সদস্যরা র্যাবে গিয়ে বিভিন্ন বাহিনীতে গিয়ে গিয়ে খুন করছে, গুমের সঙ্গে জড়িত হচ্ছে, কিন্তু তিনি এতটাই অসহায় সেনাপ্রধান ছিলেন যে তিনি কিছু করতে পারেন নাই, কারণ ডিজিএফআই তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। কিন্তু খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাটায় শুধু যে ডিজিএফআই কর্মরত ছিল না, মানে ডিজিএফআই একমাত্র জড়িত ছিল না, তার প্রমাণ বিবিসি বাংলার প্রতিবেদনটি, সেই 2010 সালের নভেম্বর মাসের প্রতিবেদনটি পড়লে মনে পড়বে যে সে সময় যখন সেনাবাহিনীর ভেতরে, সেনা সদরের ভেতরকার বৈনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে এক কাপড়ে উচ্ছেদ করা হচ্ছে সেনা সদস্যদের উপস্থিতিতে, যাদের মধ্যে একজন এই যে তারেক রহমান যাকে গ্রেফতার করেছেন সেই মামুন খালেদ, এরকম পরিস্থিতিতে যখন খালেদা জিয়াকে উচ্ছেদ করা হচ্ছে তখন কিন্তু সংবাদ মাধ্যমকে ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকতে দেওয়া হয় নাই, অথচ পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে ওই উচ্ছেদ কর্মকাণ্ড পরিচালনা করে। কারণ কোয়ার্টার মাস্টার জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তখন যে পদে ছিলেন সেটি এমন একটি পদ, যেই পদটি থেকে যিনি থাকেন সেই কোয়ার্টার মাস্টার জেনারেল সেনাবাহিনীর সকল লজিস্টিক্স, পরিবহন, আবাসন, স্থাপনা সবকিছুর দেখভাল করেন এবং এসব সকল বিষয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। কাজেই সেনাবাহিনীর ভেতরে, সেনা সদরের ভেতরে বহু বছর ধরে বরাদ্দকৃত একটি বাড়ি সাবেক সেনাপ্রধান এবং সাবেক রাষ্ট্রপতির পরিবারের জন্য, সেটা থেকে যে এক সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির পরিবারকে উচ্ছেদ করে দেওয়া হবে, সেটা কোয়ার্টার মাস্টার জেনারেলের অবগতি ছাড়া কিছুতেই ঘটানো সম্ভব ছিল না। মানবজমিন পত্রিকা বলছেন সে সময় উদ্দেশ্যমূলকভাবে সেনাপ্রধান মুবিন এবং কোয়ার্টার মাস্টার জেনারেল ইকবাল করিম ভূঁইয়া বিদেশে চলে যান, যাতে পরবর্তীতে তাদেরকে এ বিষয়ে দোষী সাব্যস্ত করা না যায়। মানবজমিন পত্রিকা বলছেন যদিও তারাই, মানে সেনাপ্রধান মুবিন এবং কোয়ার্টার মাস্টার জেনারেল ইকবাল করিম ভূঁইয়াই খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের মূল পরিকল্পনাকারী এবং সমন্বয়কারী ছিলেন, পুরো ঘটনাটা যে সেনাবাহিনীর ভেতরকার উৎসাহে ঘটছিল তার প্রমাণ 1/11 সরকারের সময় কিন্তু প্রথম এই সিদ্ধান্ত গৃহীত হয় যে খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সরিয়ে দিতে হবে। নয়াদিগন্ত পত্রিকায় এবছর মার্চ মাসে একটি রিপোর্টে বলছে যে 111 সরকারের সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়া ও তাঁর পরিবারকে রাজনৈতিক ও আইনি চাপে ফেলা হয় এবং বাড়ির মালিকানা নিয়ে প্রশ্ন তোলা হয়, এবং 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়